দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তোমাদের সিলেবাসটাকে ফলো করে করছি, হ্যাঁ, মানে সিলেবাসটা যা যা আছে সেই সব জিনিসগুলোকেই মূলত করে দিচ্ছি, ঠিক আছে? মানে তোমাদের সিলেবাসে আমি সিলেবাসটা আগের দিন চেয়ে নিলাম। সিলেবাসে তোমার বেসিক্যালি এই জিনিসগুলো, মানে প্রথম যে পার্টটা আছে সিলেবাসে অনেকটা জিনিসই আছে। সেই সিলেবাসের জিনিসপত্রের মধ্যে প্রথম লেখা আছে দেখলাম লিজেন্ডারি ট্রান্সফরমেশন। তারপর সেখান থেকে অক্সিলারি স্টেট ফাংশন জি অ্যান্ড এ অ্যান্ড দ্যার ভেরিয়েশন উইথ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ক্রাইটেরিয়া ফর স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এই ব্যাপারটা আছে। তাহলে আমরা যেটা করব, আমি যেটা সিলেবাসটা দেখলাম, দেখো তোমাদের ট্রান্সপোর্ট ফেনোমেনন পার্টটা হয়ে গেছে। এদিকে কোয়ান্টাম মেকানিক্সের পার্টে একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন হিসেবে ফ্রি পার্টি প্রবলেম আর টিকেট বক্স প্রবলেম আছে। এই দুটো যেমন নর্মাল আমাদের ক্লাস চলছে, সেই ক্লাসের মধ্যে যদি আমি করি তাহলে সপ্তাহে একটা করে ক্লাস হলে ওটা হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি দেখি এই সপ্তাহে, মানে ১-২ সপ্তাহে হয়তো থার্মোডাইনামিক্সটা এগিয়ে দিয়ে তারপর আমি কোয়ান্টামটা আবার করলাম, ওখানে খান ৪ ক্লাস হয়ে গেলে পার্টিকুলার বক্স প্রবলেমটা আমাদের হয়ে যাবে। আমি মোটামুটি ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় পাচ্ছি, তো ৫-৬ সপ্তাহ সময় পাচ্ছি, তাতে হয়ে যাবে। আর থার্মোডাইনামিক্সের পার্টটা কিছু এক্সট্রা ক্লাস নিয়ে আমাকে করে দিতে হবে, মানে অফলাইন অনলাইন ইত্যাদি মিলে পুরো জিনিসটাকে করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এই যে টপিকটা সেটা বেসিক্যালি অ্যাপ্লিকেশনস অফ থার্মোডাইনামিক্স তার মধ্যে পড়ছে। দেখো থার্মোডাইনামিক্সের প্রিন্সিপালস গুলো তোমরা আগের সেমিস্টারগুলোতে পড়েছো, সবাই পড়েছো, শুভমও পড়েছো। তোমাদের যে এর আগে যে থার্মোডাইনামিক্সে আপ টু সেকেন্ড ল পর্যন্ত যা কিছু আলোচনা করা আর কি, মানে প্রথমে ফার্স্ট ল রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, থার্মোস্ট্যাট বলা হয়েছে প্রথম পার্টে। তারপর সেকেন্ড ল নিয়ে কথা বলে সেকেন্ড ল স্টেটমেন্টগুলোকে বলা, ইঞ্জিন, রেফ্রিজারেটর, হিট পাম্প, এইসব নিয়ে কথাবার্তা বলা, এবং তারপরে হচ্ছে এনট্রপি নিয়ে যেসব কথাবার্তা হয় আর কি, সেসবগুলো আলোচনা হয়েছে। আচ্ছা, এবারে প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন আস্তে আস্তে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম গুলো পড়তে যাব, সেই ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া, যেটা থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম ফর স্পন্টিনিটি, সেইটা আবার একবার বোঝার চেষ্টা করতে হচ্ছে। আচ্ছা, এবারে ইন টার্মস অফ এনট্রপি, মানে প্রথম কথা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বোঝা যায় না। স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বুঝতে গেলে তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স লাগছে। আচ্ছা, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যখন আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকে বোঝার চেষ্টা করছি, তখন আমাকে এনট্রপির টার্মসে বুঝতে হচ্ছে, এবং সেই এনট্রপির চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের জন্য নয়, সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং এর ইনফরমেশনটা আমার লাগছে। অর্থাৎ টোটাল ইউনিভার্সের যে এনট্রপি, যেটা সিস্টেমের এনট্রপি বা সারাউন্ডিং এনট্রপির যোগফলটা, সেটা অলওয়েজ ইনক্রিজ করবে ইন স্পন্টিনিয়াস প্রসেস অ্যান্ড ইট অ্যাটেন্স ইস ম্যাক্সিমাল লিমিটিং ভ্যালু বাট ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশ। তার মানে যেটা কথা হচ্ছে, তুমি যদি প্রথমে স্পন্টানিটি ক্রাইটেরিয়াটাকে দেখো, spontaneity and equilibrium criteria in terms of entropy, sorry, spontaneity বানানটাকে লিখেছি, spontaneity and equilibrium criteria in terms of entropy, যখন আমি দেখতে, সেটা কি ছিল না, সেটা ছিল যে ফর অ্যান isolated system or for the universe, total entropy always increases in a spontaneous process and it
attains its maximum limiting value when equilibrium is established. For an isolated system or for the universe, total entropy always increase in a spontaneous process and it attains its maximum limiting value when equilibrium is established. তার মানে এটা দাঁড়াচ্ছে যে ডেল্টা এস ইউনিভার্স সেটা হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, এটা গ্রেটার দ্যান জিরো হয়েছে ফর স্পন্টানিয়াস প্রসেস। মানে জিনিসটা যদি ইনক্রিজ করে তাহলে তার চেঞ্জটা গ্রেটার দ্যান জিরো হবে, আর যেটা ম্যাক্সিমামে পৌঁছে গেছে, ম্যাক্সিমামে পৌঁছে গেছে মানে আর চেঞ্জ হচ্ছে না, এটাকে জিরো হচ্ছে কখন অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে তোমার স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া। আচ্ছা, এবারে এই যে স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা সেটা খুব একটা কনভিনিয়েন্ট ক্রাইটেরিয়া নয়। তার কারণটা কি? কারণটা হচ্ছে এক্ষেত্রে সিস্টেমের সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জের ইনফরমেশনটাও আমার জানতে হচ্ছে, কিন্তু সারাউন্ডিং তো সারাউন্ডিং একটা পার্ট যেটা নিয়ে আমি তত ইন্টারেস্টেড নই। সিস্টেমটা হচ্ছে একটা পার্ট অফ দ্য ইউনিভার্স ইন হুইচ উই আর ইন্টারেস্টেড, অর্থাৎ সিস্টেমের সব কিছু আমি জানি, সারাউন্ডিং এ সব কিছু আমার পক্ষে সবসময় জানা সম্ভব না। সেই জন্য এই সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ তুমি সবসময় মেজার করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো সেরকম নয়, এটাই হচ্ছে এর ডিফিকাল্টি। তারপর যেটা প্রবলেম হচ্ছে যে দ্য মেজর ডিফিকাল্টি of using entropy criteria for spontaneity and equilibrium the major difficulty of using entropy criteria for spontaneity and equilibrium is that it requires the knowledge of entropy change for the surrounding also, together with entropy change for the system। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সিস্টেমের সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এর ইনফরমেশনটাও লাগছে, আর সারাউন্ডিংটা সবসময় আমার আয়ত্তের মধ্যে নেই, সেখানে সারাউন্ডিং এন্ট্রপি আমি সবসময় ক্যালকুলেট করতে পারবো না। তাই যেটা ইম্পর্টেন্ট যে সারাউন্ডিং মানে আচ্ছা এইভাবে লিখে দিই, ইট ইজ নট অলওয়েজ পসিবল it is not always possible to measure the entropy change for the surrounding। তাহলে এন্ট্রপির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে গিয়ে এই সমস্যাটা আমি পড়ছি। তার মানে যেটা ব্যাপার হচ্ছে যে আমাকে এমন একটা ক্রাইটেরিয়া বের করতে হবে বা এমন কোন একটা স্টেট প্রপার্টি বের করতে হবে যার চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করেই আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারবো। তার মানে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া ইন টার্মস অফ এন্ট্রপি যখন আমি দেখলাম সেটার ভুল কিছু নাই, সার্টেনলি এটা ঠিক, কিন্তু এটা তো কনভিনিয়েন্ট নয়। কেন কনভিনিয়েন্ট নয়? কারণ তুমি যখন সত্যি সত্যি এন্ট্রপি ক্রাইটেরিয়াটাকে ব্যবহার করবে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বোঝার জন্যে,
এক্ষেত্রে তোমার সিস্টেমের সঙ্গে সঙ্গে সারাউন্ডিং এর ইনফরমেশনটা লাগছে। তো সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জ অলওয়েজ তুমি ক্যালকুলেট করতে পারবে না, কারণ সারাউন্ডিং মানে তো তুমি সবসময় নাগালের মধ্যে সেরকম হবে না। এই বিশাল ইউনিভার্স, তার মধ্যে একটা ছোট্ট পার্ট যেটা নিয়ে তুমি ইন্টারেস্টেড সেটাই হচ্ছে সিস্টেম, তার বাইরে যেটা পড়ে আছে সবটাই সারাউন্ডিং, তাই না? সেখানে সারাউন্ডিং এর এন্ট্রপি চেঞ্জ তুমি হয়তো অনেক সময় আমরা দেখো সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ অনেক সময় ক্যালকুলেট করছে এইরকম করে, সারাউন্ডিং এন্ট্রপি চেঞ্জ মানে যে মাইনাস কিউ সিস্টেম বাই টি সারাউন্ডিং। এবার সারাউন্ডিং এর টেম্পারেচার তুমি কি করে জানবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সমস্যা আছে। ঠিক আছে, তার মানে যেটা ব্যাপার দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাকে এই সমস্যাটা থেকে এড়ানোর জন্য আমাকে কি করতে হবে, ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে যে উই হ্যাভ টু ফাইন্ড আউট এ স্টেট প্রপার্টি বা স্টেট ফাংশন whose change for the system only can give the spontaneity and equilibrium criteria. So we have to find out a state function whose change for the system only can give the spontaneity and equilibrium criteria. তা দেখো, তারা আমাকে এমন একটা স্টেট প্রপার্টি বের করতে হবে যার চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করে আমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকে বলতে পারবো। আচ্ছা, এবার এই হেলমহোল্টজ এনার্জি এ ফিজিক্স লেখার অনেক সময় এফ বলে, অ্যান্ড গিভস ফ্রি এনার্জি জি বলা হচ্ছে। আর সাচ derived or auxiliary state property, Helmholtz free energy and Gibbs free energy are such derived or auxiliary state property whose change for the system only can give the continuity and equilibrium criteria. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবারে এই হেলমুথ এনার্জি এবং গিবস এনার্জি এই কনসেপ্টগুলো তুমি কেমন করে ইন্ট্রোডিউস করবে? আচ্ছা, হেলমুথ এনার্জি বা গিবস এনার্জি এই কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করার অনেক রকমের রাস্তা আছে। তার মধ্যে মোস্ট কনভিনিয়েন্ট রাস্তাটা হচ্ছে লিজেন্ডারি ট্রান্সফরমেশনটাকে ব্যবহার করা। আমরা আমাদের বইয়ে দেখবে হেলমুথ এনার্জি গিবস এনার্জি অনেক রকম ভাবে ইন্ট্রোডিউস করে দিয়েছি, কিন্তু এখানে তোমাদের সিলেবাসটা যে ফিলোসফিতে গেছে তাতে প্রথমে লিজেন্ডারি ট্রান্সফরমেশন বলে তারপরে অক্সিলারি স্টেট ফাংশন জি অ্যান্ড এ অ্যান্ড দ্যার ভেরিয়েশন উইথ টেম্পারেচার এন্ড প্রেসার, তারপরে সেখান থেকে ক্রাইটেরিয়া ফর কোয়ান্টিটি বা ইকুইলিব্রিয়াম বলা আছে। তার মানে লিজেন্ডারি ট্রান্সফরমেশন দিয়েই তোমাদের এগোতে বলছে, তাহলে আমরা সেই কাজটা কি করছি। তাহলে আমরা শুরু করি। যে প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে লিজেন্ডারি ট্রান্সফরমেশন, এবং লিজেন্ডারি ট্রান্সফরমেশন কেমন করে একটা ম্যাথামেটিক্যাল টুল আর কি, যা দিয়ে কেমন করে এই অক্সিলারি বা ডিরাইভ স্টেট ফাংশনগুলো তৈরি করতে পারা যায় সেটা এবারে আমাদের দেখে নিতে হবে। লিজেন্ডারি ট্রান্সফরমেশন, তাহলে লিজেন্ডারি ট্রান্সফরমেশনটা কি না, ইট ইজ এ ম্যাথামেটিক্যাল টুল for modifying
a differential equation so as to change the independent variables. মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলো আমি চেঞ্জ করে ফেলবো আর কি। মানে বেসিক্যালি ধরো আমি কোন একটা ফাংশন কনসিডার করছি, যেটা ধরো এক্স আর ওয়াই এর ফাংশন। এবারে সেইটা এক্স আর ওয়াই এর ফাংশনটাকে আমি অন্য একটা এক্স আর তার সঙ্গে অন্য কিছু বা ওয়াই তার সঙ্গে অন্য কিছু ফাংশন হিসেবে সেখানে আমি দেখাবো। এটা এক্সাম্পল দিলেই তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরো আমি এরকম একটা বললাম যে লেট এফ is a function of x and y, that is এফটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর ফাংশন। এটা আচ্ছা, এবারে উই ক্যান রাইট ডিএফ, যেটা যে এফটা বেসিক্যালি এক্স আর ওয়াই এর ফাংশন, সেটাকে লিখতে পারি কি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে। মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল যদি হয়, মানে এফ এই যে ফাংশনটা, অবশ্যই এটাকে বলা ভালো এই যে স্টেট ফাংশন বলা ভালো, ঠিক আছে, স্টেট ফাংশন। সেই জন্য ডিএফটা হয়ে যাবে কত এক্সাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে ডিএফটা লিখতে পারবো এম, যেটা এক্স আর ওয়াই এর ফাংশন, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এইরকম ভাবে আমি লিখতে পারলাম। মানে উই ক্যান রাইট ডিএফ ইকুয়াল টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। মানে যদি ফাংশন হয় এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয়, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ডিএফটাকে তুমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এরকম ভাবে লিখতে পারলে। আচ্ছা, যেখানে এমটা কি, যেখানে এম যেটা যেটা বেসিক্যালি এক্স ওয়াই এর ফাংশন, সেটা বেসিক্যালি ডেল এফ, যেটা এক্স ওয়াই এর ফাংশন, বাই ডেল এক্স, অ্যান্ড এন যেটা এক্স ওয়াই এর ফাংশন, সেটা কি ডেল এফ এক্স ওয়াই বাই ডেল ওয়াই। মানে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে তুমি যদি এই ইকুয়েশন থেকে ওয়াই কে কনস্ট্যান্ট থেকে এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে ডেল এফ বাই ডেল এক্স অ্যাট কনস্ট্যান্ট ওয়াই, সেটা হচ্ছে এম এক্স ওয়াই হলো, আর ডেল এফ বাই ডেল ওয়াই অ্যাট কনস্ট্যান্ট এক্স, সেটা হচ্ছে এন এক্স ওয়াই হলো। এইটা সেটা এম হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার আমি কি করছি দেখো, তাহলে উই ডিফাইন এ ফাংশন। ধর আমি সাই বলে একটা ফাংশন ডিফাইন করছি। সাইটা কিভাবে ডিফাইন করছি না, অরিজিনাল যে ফাংশন ছিল এফ মাইনাস এম এক্স, মানে এমটার মানে তুমি বুঝে গেছো, যা সাইটাকে তুমি ডিফাইন করছো সাই ইকুয়াল টু এফ মাইনাস এম এক্স। অথবা তুমি এইভাবে ডিফাইন করতে পারতো, উই মে অলসো ডিফাইন এ ফাংশন। দেখো এখানে যেমন এফ মাইনাস এম এক্স করলে এফ মাইনাস এন ওয়াই করেও তুমি একটা ফাংশন ডিফাইন করতে পারো। ধরো না, সেই ফাংশনটা আমি নাম দিচ্ছি যে কাই, মানে এফ মাইনাস এম এক্স বা এফ মাইনাস এন ওয়াই, এইরকম করে তুমি দুটো ফাংশনকে ডিফাইন করতে পারো। তাহলে আমি এইরকম ভাবে যেমন ডিফাইন করতে পারি, এখন দু রকম ভাবে ডিফাইন করতে পারো আর। আচ্ছা, এবার এখানে দেখো, এইখান থেকে যদি তুমি ডি সাইটাকে লেখো, তাহলে কি দাঁড়াচ্ছে এটা ডিএফ মাইনাস এম ডিএক্স মাইনাস এক্স ডিএম। আচ্ছা, ডিএফটা এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এটা যদি 1 নম্বর ইকুয়েশন বলো, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে ডিএফটা আমি কি লিখবো না, এটা হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই মাইনাস এম ডিএক্স মাইনাস এক্স ডিএম হলো। দেখো কিছু জিনিস কেটে গেল, এম ডিএক্স আর এম ডিএক্স তোমার কেটে গেল, তাহলে রইল কত না এন ডিওয়াই রইল মাইনাস এক্স ডিএম রইল। তাহলে দেখো তুমি ডি সাইটাকে লিখতে পারলে এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এরকম ভাবে তুমি লিখতে পারছো। তাহলে এইটাকে যদি লিখতে পারো, এইখান থেকে তুমি কি বলতে পারো, দেখো ক্লিয়ারলি সাইটা এখন ওয়াই এবং এম এর ফাংশন। তাহলে ক্লিয়ারলি সাই ইজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড এম।
এইটা তাহলে দেখো, তাহলে এফ একটা ফাংশন ছিল, একটা এক্স ওয়াই এর ফাংশন। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো পাল্টে গেল, পাল্টে কি হয়ে গেল ওয়াই এবং এম। সাই একটা নতুন ফাংশন তুমি ডিফাইন করে ফেলতে পেরেছো, যে ফাংশনটা দেখো এখন ওয়াই আর এম এর ফাংশন হয়ে যাচ্ছে। তার মানে দ্যাট ইজ এখন সাইটা হয়ে গেল কি, সাই ইজ এ ফাংশন অফ ওয়াই আর এম এর ফাংশন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কাই যদি এফ মাইনাস এন ওয়াই বলো, তাহলে ডি কাইটা কত, সেটা ডিএফ মাইনাস এন ডিওয়াই মাইনাস ওয়াই ডিএন। আচ্ছা, ডিএফ এর জায়গায় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই বসিয়ে দিলাম, মাইনাস এন ডিওয়াই মাইনাস ওয়াই ডিএন হলো। তাহলে এবারে দেখো এন ডিওয়াই তোমার কেটে চলে গেল, পড়ে রইল কত, এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন। একটা ডিকাইটা এরকম ভাবে লিখছো, তাহলে এখান থেকে পরিষ্কার ক্লিয়ারলি কাই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড এন। দ্যাট ইজ তুমি লিখতে পারছো কাইটা সেটা বেসিক্যালি ইজ এ ফাংশন অফ এক্স আর এন হলো। তাহলে কি হলো দেখো, তাহলে একটা ফাংশন যেটা এক্স ওয়াই এর ফাংশন ছিল, যাতে করে ডিএফটা তুমি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মে লিখতে পেরেছিলে, হ্যাঁ লিখতে পেরেছিলে। এখন সেইখান থেকে দুটো ফাংশন তৈরি করে ফেলতে পারলে, একটা হচ্ছে ওয়াই এবং এম এর ফাংশন, আর একটা হচ্ছে তোমার এক্স আর এন এর ফাংশন। তাহলে এই যে করাটা হলো, এইটাই বেসিক্যালি তোমার লিজেন্ডারি ট্রান্সফরমেশন। তাহলে লিজেন্ডারি ট্রান্সফরমেশন তোমাকে হেল্প করবে যে কোন একটা পার্টিকুলার স্টেট ফাংশন যেটা যা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে অন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফর্মে এক্সপ্রেস করতে। আচ্ছা, এবারে এই যে লিজেন্ডারি ট্রান্সফরমেশনটা আমি করলাম, সেই ট্রান্সফরমেশনটা আমাকে কিভাবে হেল্প করছে আমি দেখি। এই যে হেলমুথ ব্যানার্জি, গিবস ব্যানার্জি, এই যে ফাংশনগুলো যেগুলো অক্সিলারি ফাংশনস আর কি, বা সেকেন্ডারি স্টেট ফাংশন বা ডিরাইভ স্টেট ফাংশন, ডিরাইভ বা অক্সিলারি স্টেট ফাংশনগুলো অ্যাকচুয়ালি এখান থেকে কিরকম ভাবে আসছে আমি সেই জিনিসটা একটু দেখতে চাইছি। দেখো তুমি, দেখো আমি এই কিভাবে সেকেন্ডারি ফাংশনগুলোকে তৈরি করছি ইউজিং লিজেন্ডারি ট্রান্সফরমেশন। তাহলে আমি যেটা যেটা নেক্সট করতে চাইছি সেটা হচ্ছে জেনারেশন অফ auxiliary state functions from legendary transformation। আচ্ছা দেখো, তুমি এইটা জানো যে ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, দেখো এই ইকুয়েশনটা তোমরা ফার্স্ট ল এবং সেকেন্ড ল মিশিয়ে তোমরা করেছো। এই ইকুয়েশনটা কিন্তু অলরেডি ছিল, ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি। এটা হচ্ছে বলা হয় ফ্রম দ্য কম্বাইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মিশিয়ে তুমি ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি এরকম একটা ইকুয়েশন তুমি জানো। আচ্ছা, এখানে পাশাপাশি আমি এক কাজ করি, এখানে আমি কম্পেয়ার করতে থাকি। দেখো তোমার ডি এফ ইকুয়াল টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, লিজেন্ডারি ট্রান্সফরমেশন করার সময় এরকম একটা ইকুয়েশন থেকে স্টার্ট করতে হয়। এখানে হচ্ছে ঠিক সেরকম একটা ইকুয়েশন থেকে স্টার্ট করছে। তাহলে খেয়াল করে দেখো, কম্পেয়ার যদি তুমি করো, তাহলে এখানে যেটা মানে এখানে যেটা এফ, এখানে সেটা ইউ, মানে এফটা হচ্ছে তোমার বেসিক্যালি ইউ। আচ্ছা, এমটা হচ্ছে এখানে হচ্ছে টি, এক্সটা হচ্ছে এখানে তোমার এস, এনটা হচ্ছে এখানে তোমার মাইনাস পি, আর ওয়াইটা হচ্ছে এখানে তোমার ভি। দেখো আমি এই দুটো যদি কম্পেয়ার করি, ডিএফ ইকাল টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, তার সাথে কম্পেয়ার করলে
ইউটা হচ্ছে এফটা হচ্ছে ইউ এর মতো, মানে এখানে যেখানে এফ এখানে সেটা ইউ, এখানে যেটা এম এখানে সেটা টি, এখানে যেটা এক্স এখানে সেটা এস, এখানে যেটা এন এখানে সেটা মাইনাস পি, এখানে যেটা ওয়াই এখানে হচ্ছে ভি। আচ্ছা, এবারে তুমি যখন নতুন ফাংশন ডিফাইন করো, এই যে সাই ফাংশনটা ডিফাইন করেছিলে কি করে, এফ মাইনাস এম এক্স এরকম করে, সাই ফাংশনটা এফ মাইনাস এম এক্স এইরকম ভাবে ডিফাইন করেছিল যে সাই হচ্ছে এফ মাইনাস এম এক্স। তাহলে ডি সাইটা কি হয়েছিল, ডি সাইটা দেখো ছিল হচ্ছে তোমার এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম এটা ছিল। তাহলে এইটা একটা পার্ট ছিল। আর একটা পার্ট ছিল কি, কাই বলে একটা ফাংশন তুমি ডিফাইন করেছিলে এফ মাইনাস এন ওয়াই এইরকম করে। তা ডি কাইটা তোমার কি ছিল, এটা হচ্ছে এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন ছিল, এই যে এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন ছিল এইটা। তাহলে এবারে দেখো, তাহলে এইখানে আমি একটা ফাংশন ডিফাইন তাহলে করতে পারবো একই রকম ভাবে এফ মাইনাস এম এক্স, এফটা যদি ইউ হয় মাইনাস এম এক্স, এম মানে হচ্ছে তোমার টি আর এক্স মানে হচ্ছে এস। দেখো তা তুমি এই সাই যদি এফ মাইনাস এম এক্স, তাহলে এফ মাইনাস এম এক্স মানে এখানে হয়ে যাবে ইউ মাইনাস টি এস, তুমি ডিফাইন করে ফেলতে পারলে, তার নাম দিলে ধরে নাও তোমার এ এইটা। আর ডি এটা কি হয়ে গেল, ডি এটা হয়ে যাবে এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এনটা হচ্ছে তোমার মাইনাস পি ডিওয়াই, ডিওয়াই মানে হচ্ছে ডিভি মাইনাস এক্স ডিএম, এক্সটা হচ্ছে এস, ডিএম মানে ডিটি এইটা। তাহলে দেখো এই যে তুমি একটা জিনিস ডিফাইন করতে পারলে, এই যে এটা, এই এটা কি বলা হচ্ছে হেলমোজ ফ্রি এনার্জি। তাহলে হেলমোজ ফ্রি এনার্জিটা জাস্ট বাই ডিজেন্ডি ট্রান্সফরমেশন তুমি করে ফেলতে পারলে, এটা হচ্ছে ইউ মাইনাস টিএস এইটা। আচ্ছা, সিমিলারলি দেখো, সিমিলারলি কাইটা হচ্ছে এফ মাইনাস এন ওয়াই, তাহলে এফটা হচ্ছে ইউ মাইনাস এনটা হচ্ছে মাইনাস পি, তাহলে মাইনাস হচ্ছে প্লাস পি হয়ে গেল, আর ওয়াইটা হচ্ছে ভি। এই ইউ প্লাস পিভি এরকম একটা ফাংশন তুমি ডিফাইন করে ফেলতে পারলে, সেটা আমি নাম দিচ্ছি এইচ, যাতে করে ডিএইচটা কি হবে, ডিএইচটা হবে এম ডিএক্স, এমটা হচ্ছে তোমার টি, ডিএক্স মানে হচ্ছে তোমার ডিএস হলো টিডিএস প্লাস, আচ্ছা মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইটা হচ্ছে ভি হলো, কিন্তু ডি এন যখন করবো মাইনাস পি হবে, প্লাস ভি ডিপি হয়ে গেল। দেখো আর একটা ফাংশন তুমি তৈরি করে ফেলতে পারলে, এই যে এইচটা, এই এইচটাও একটা ডিরাইভ স্টেট প্রপার্টি, একে বলা হচ্ছে এনথ্যালপি। তাহলে দেখো একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে তুমি দুটো স্টেট প্রপার্টি তৈরি করে ফেলতে পারো। এখানে এই একটা মানে ফান্ডামেন্টাল ইকুয়েশন বা এফ অ্যাজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই যখন হচ্ছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিএফ হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, সেখান থেকে সাই এবং কাই দুটো ফাংশন তুমি ডিফাইন করে ফেলতে পারছো। এখানে ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, সেখান থেকে দুটো ফাংশন ডিফাইন করে ফেলতে পারলে, একটা হচ্ছে হেলমোজ ফ্রি এনার্জি আর একটা হচ্ছে তোমার এনথ্যালপি এটা। আচ্ছা, এবারে অন্য কোন একটা ইকুয়েশন থেকে ধরো স্টার্ট করা যাক। ধরো এগেন উই নো, তাহলে আমি যেটা পেয়ে গেছি, এখানে উই নো ডিএইচ ইকুয়াল টু টিডিএস প্লাস ভিডিপি। আচ্ছা, এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ ডিএফ ইকুয়াল টু এমডিএক্স প্লাস এনডিওয়াই, এর সাথে কম্পেয়ার করো। তাহলে দেখো যেটা এফ এখন সেটা হয়ে যাচ্ছে তোমার এইচ, যেটা এম সেটা এখন টি, যেটা এক্স সেটা হচ্ছে এস, যেটা তোমার এন সেটা হয়ে যাচ্ছে ভি, যেটা ওয়াই সেটা হয়ে যাচ্ছে পি। তাহলে কম্পেয়ার করলে এগুলো হচ্ছে। তাহলে আবার একই রকম ভাবে সাইটাকে তোমার হতে হবে এফ মাইনাস এম এক্স, কাইটা হতে হবে হচ্ছে এফ মাইনাস এন ওয়াই, ডি সাইটা হচ্ছে তোমার এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, আর কাইটা হচ্ছে তোমার
এম ডিএক্স মাইনাস ওয়াই ডিএন, এটা। তাহলে এবার কম্পেয়ার করো, তাহলে এবারে দেখো, তাহলে আমার এম মাইনাস এম এক্স, তাহলে এইচ মাইনাস এমটা হচ্ছে টি, এক্সটা হচ্ছে এস, তাহলে এইচ মাইনাস টি এস, এইটার নাম দিলাম তোমার জি, যেখানে ডিজিটা হয়ে গেল কত না এন ডিওয়াই মাইনাস এক্স ডিএম, এন ডিওয়াই মানে হচ্ছে ভিডিপি মাইনাস এসডিটি, এইটা। আর একটা স্টেট ফাংশন তুমি ডিফাইন করে ফেললে, এই যে জিটা, এই জিটাকে বলা হচ্ছে গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, এটা। আর একটা করলে তোমার ঘুরে ফিরে সেই আগেরটায় ফিরে আসবে, ওইটা আলাদা করে করার দরকার নেই। তুমি যদি ধরো এই যে এম মাইনাস এনওয়াইটা করতে, এফটা হচ্ছে এইচ মাইনাস এনওয়াই, মানে এখানে পিভি হয়ে গেল, এটা বেসিক্যালি ইউ, আগের জায়গাটা তুমি ফিরে এলে আর কি, এখানে ডিউটা ওই একই রকম ভাবে টিডিএস মাইনাস পিডিবি হয়ে যাবে। এটা তো তোমার ইন্টারনাল এনার্জি অলরেডি কিন্তু জানা ছিল, সেটা ডিরাইভ স্টেট প্রপার্টি না, ঘুরে ফিরে আবার আগের জায়গায় ফিরে আসছে। এখানে ইউটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি, এটা নতুন কিছু দিল না, ইন্টারনাল এনার্জি। তার মানে দেখো, এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ছিল, যেটা বেসিক্যালি ফার্স্ট এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাচ্ছ, সেইখান থেকে তুমি অন্ততপক্ষে তিনটে নতুন ডিরাইভ স্টেট প্রপার্টি ইন্ট্রোডিউস করতে পারলে। একটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, একটা হচ্ছে এনথালপি, আর একটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। আর ইন্টারনাল এনার্জি আর এনট্রপি, তারা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি। কারণ ইন্টারনাল এনার্জি সেটা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে আসে, এনট্রপিটা হচ্ছে সেকেন্ড অফ থার্মোডাইনামিক্সে আসে, তারা হচ্ছে একদম ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি। আর বাকি যেগুলো এনথালপি, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, তারা হচ্ছে ডিরাইভ স্টেট প্রপার্টি। তাহলে এটা মাথায় রাখবে যে ইউ অ্যান্ড এস এরা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল স্টেট প্রপার্টি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ইন্টারনাল এনার্জি আসে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এনট্রপি আসে। আর এনথালপি, হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, এরা হচ্ছে তোমার ডিরাইভ স্টেট প্রপার্টি। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম না, লিজেন্ড্রি ট্রান্সফরমেশন জিনিসটা কি বলে, লিজেন্ড্রি ট্রান্সফরমেশন থেকে আমি তোমার হেলমহোল্টজ এনার্জি এবং গিবস এনার্জি, এই দুটো ফাংশন আমি ইন্ট্রোডিউস করে ফেলতে পারলাম। ঠিক আছে, বোঝা গেল? বোঝা তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এবারে এই হেলমহোল্টজ এনার্জি, গিবস এনার্জি, এই দুটো জিনিসকে এবার আমাকে একটুখানি বুঝতে হবে, এদের প্রপার্টি গুলোকে আমাকে বেসিক্যালি বুঝতে হবে। হুম। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আমি হেলমহোল্টজ এনার্জি নিয়ে কিছু কথাবার্তা বলি। হেলমহোল্টজ এনার্জি, ডিসকাশনস অন হেলমহোল্টজ এনার্জি। দেখো, এমনিতে বাই ডেফিনেশন এটা হয়ে যাচ্ছে ইউ মাইনাস টিএস, তো এখান থেকে ডিএটা হয়ে গেল ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এটা। আচ্ছা, এবার ডিইউ এর জায়গায় লিখলে ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এটা। এটা কোথা থেকে পেলাম না, ফর্ম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা হলো। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে তুমি জানো যে ফর্ম ক্লসিয়াস ইনইকুয়ালিটি কি হয়, ইনইকুয়ালিটি from Clausius inequality d cut q by t
লেস ইকুয়াল টু ডিএস হয় বা ডি কাট কিউটা লেস ইকুয়াল টু টিডিএস হয়। ক্লসিয়াস ইনইকুয়ালিটি কি বলে? এটা ক্লসিয়াস ইনইকুয়ালিটি দেবে যখন আগে সেকেন্ড ল থার্মানি যখন পড়ানো হয়েছে তখন পড়ানো হয়েছিল যে ডি কাট কিউ বাই টি লেস ইকুয়াল টু টিডিএস বা ডি কাট কিউটা লেস ইকুয়াল মানে ডি কাট কিউ বাই টি লেস ইকুয়াল টু ডিএস বা ডি কাট কিউটা লেস ইকুয়াল টু টিডিএস। এখানে যেখানে লেস দ্যান সাইন is for spontaneous process or irreversible process, or equal to sign is at equilibrium or in reversible process। এই যে ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা এটা আমাদের জানা ছিল, এটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে ক্লসিয়াস ইনইকুয়ালিটি জানা ছিল। তাহলে আমি এইটাকে লিখতে পারি, দেখো লেস ইকুয়াল টু ডি কাট কিউর জায়গায় টিডিএস লিখলাম। আচ্ছা, ডি কাট ডব্লিউটা ফর দ্য টাইম বিং কিন্তু অনলি পিভি টাইপের ওয়ার্ক ইনভলভ হয়, তাই এটা মাইনাস পিডিভি লিখলাম, মাইনাস টিডিএস হলো মাইনাস এসডিটি হলো, এটা ঠিক আছে। তাই এটা লেস ইকুয়াল টু, দেখো টিডিএস যদি আমি কেটে দিই, টিডিএস আমি কেটে দিচ্ছি, এক মিনিট। টিডিএস কেটে দিলে মাইনাস পিডিবি মাইনাস এসডিটি হলো ডি এটা। আচ্ছা, এবারে দেখো তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম আমি কি লিখতে পারছি, ডিএ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমটা লেস ইকুয়াল টু 0 হলো, এটা। আচ্ছা, যেখানে ওই এই যে সাইনের ব্যাপারটা লেস দ্যান সাইনটা হচ্ছে স্পন্টিনিয়াস প্রসেসের জন্য আছে, ইকুয়াল টু সাইনটা আছে, মানে এই যে পার্টটা লিখেছি তাহলে এমনিতে দেখো এটা ইউ মাইনাস টিএস বাই ডেফিনেশন, আমি ডেফিনেশনটা নতুন করে তৈরি করছি, এটা আমি লিখলাম, করে পরপর করে এগোচ্ছি, ফার্স্ট ল থার্মোডাইনামিক্স ব্যবহার করলাম, তারপর ফ্রম ক্লসিয়াস ইনইকুয়ালিটি ডি কাট কিউ যেহেতু লেস ইকুয়াল টু টিডিএস হচ্ছে সেটাকে ব্যবহার করেছি, করে ওয়ার্কটা হচ্ছে অনলি পিভি টাইপ ওয়ার্ক ইনভলভ আছে বলে ডি কাট ডাব্লিউটা মাইনাস পিডিভি লিখে ফেললাম। আর লিখলে তোমার যেটা গেছে টিডিএস কেটে গিয়ে হয়ে গেল ডি এটা লেস ইকুয়াল টু মাইনাস পিডিবি মাইনাস এসডিটি। এবার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম কি হচ্ছে দেখতে পাচ্ছি, ডি এ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম লেস ইকুয়াল টু 0 হচ্ছে, যেখানে লেস দ্যান সাইন ইজ ফর spontaneous process আর equal to sign is at equilibrium। তাহলে এবারে দেখো আমি কথায় কি বলছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যখন a ইকুয়াল টু ইউ মাইনাস টিএস থেকে আমি পরপর করে শুরু করলাম, এই ইকুয়েশনটা শুধুমাত্র সিস্টেমের জন্যই তুমি লিখতে পারো, মানে এইটা লেখার জন্য তোমার সারাউন্ডিংটাকে জোর করে আমার টেনে আনতে হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নেই, শুধুমাত্র সিস্টেমের জন্য আমি এরকম ভাবে লিখতে পারছি। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো একটা পার্টিকুলার প্রসেস কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে ঘটে, তাহলে স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে হচ্ছে ডি এটা লেস দেন 0, মানে কি যে হেলমোলটজ অফ দ্য সিস্টেম ডিক্রিজ করবে ইন স্পন্টিনিয়াস প্রসেস, যেমন এনট্রপি ইনক্রিজ করলে ডিএসটা পজিটিভ মানে গ্রেটার দেন 0 হয়, তেমন হেলমোলটজ ইনক্রিজ করছে বলেই তার চেঞ্জ তার ডিএটা নেগেটিভ হচ্ছে। আর এবারে যে জিনিসটা কমছে কমে 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 সে যখন মিনিমাম ভ্যালুতে পৌঁছাবে তখন তার চেঞ্জটা 0 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার at constant বা এইভাবে লিখি at constant temperature, মানে if a process takes place at constant temperature and pressure, if a process takes place at constant temperature and volume, if a process takes place at constant
temperature and volume, then Helmholtz free energy of the system always decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. So if a process takes place at constant temperature and volume, then Helmholtz free energy of the system always decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. দেখো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া ইন টার্মস অফ হেলমোথ ফ্রি এনার্জি। তাহলে এই যেটা হলো এইটা হচ্ছে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া ইন টার্মস অফ হেলমোথ ফ্রি এনার্জি। আচ্ছা, এই যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটার সুবিধা কি দেখো? সুবিধাটা হচ্ছে এই পার্টিকুলার কেসে হেলমোথ ফ্রি এনার্জি ফর দ্য সিস্টেম, এই শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করি, তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বলতে পারছো। এটাকে তার সুবিধার দিক, কারণ এন্ট্রপিক টার্মসে যখন তুমি বলছিলে, এন্ট্রপিক টার্মসে বলতে গেলে তোমাকে সিস্টেমের সঙ্গে সারাউন্ডিং এর ইনফরমেশন জানতে হচ্ছিল। এখানে কিন্তু কোনো সারাউন্ডিং এর ইনফরমেশন লাগছে না, শুধুমাত্র সিস্টেমের জন্য হেলমোথ ফ্রি এনার্জি চেঞ্জ ক্যালকুলেট করি তুমি কিন্তু স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বলতে পারছো। এটা তার অ্যাডভান্টেজ, ঠিক আছে। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এক্ষেত্রে সিস্টেমটা বা প্রসেসটাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এবং ভলিউমে হতে হবে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং ভলিউমে কিন্তু প্রসেসটা ঘটতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন যেটা আমরা ল্যাবরেটরিতে করি সেটা ওপেন এয়ারে করি, ওপেন কন্টেনারে করি, যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, ভলিউমটা নয়। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে এই যে হেলমোথ ফ্রি এনার্জি ক্রাইটেরিয়া যেটা সুবিধে, তাহলে তাহলে অ্যাডভান্টেজ অফ হেলমোথ free energy criteria for spontaneity and equilibrium, এটা কি না, we need the change in Helmholtz free energy for the system only. এখন সারাউন্ডিং এর ইনফরমেশনটা লাগছে না, শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করলে তোমার চলে যাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে দিস ক্রাইটেরিয়া works only when the process takes place at constant temperature and volume, এটা। But most of the chemical reaction takes place in open container where pressure is constant instead of ভলিউম। এখানে ভলিউমের বদলে কিন্তু প্রেসারটা কনস্ট্যান্ট হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এইখান থেকে একটা উপায় বের করতে হবে। আবার ওয়ে আউটটা কি? তাহলে ওয়ে আউটটা হচ্ছে আমাকে আমার একটা ক্রাইটেরিয়া বাছতে হবে যেখানে আমি শুধুমাত্র সিস্টেমের জন্য চেঞ্জটাকে দেখবো, কিন্তু সেটা কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে না, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে। তাহলে যেটা আমাকে ওয়ে আউটটা কি, উই হ্যাভ টু find out another state function
who change for the system only can give the spontaneity and equilibrium only can give the spontaneity and equilibrium criteria, but this time it will be at constant temperature and pressure. তাহলে আমাকে এমন একটা স্টেট প্রপার্টি বের করতে হবে যার চেঞ্জটা শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম আমাকে বুঝতে পারবো, কিন্তু দিস টাইম this should be at constant temperature and pressure, not at constant temperature and volume. So we have to find out another state function whose change for the system only can give the spontaneity and equilibrium criteria, but this time it will be at constant temperature and pressure. আচ্ছা, এই উপায়টা আমি পরে বের করছি। আচ্ছা, পরে বের করার আগে আমি একটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে দেখ, আমি প্রথম কথা হচ্ছে হেলমহোল্টজ এনার্জি নিয়ে ডিসকাশনটাকে কমপ্লিট করি। হেলমহোল্টজ এনার্জি ডিফাইন করা হয়েছে লিজেন্ড্রি ট্রান্সফরমেশন থেকে, যেটা A = U - TS, আর হেলমহোল্টজ এনার্জির টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামকে তুমি বুঝলে। আচ্ছা, এবারে হেলমহোল্টজ এনার্জির ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটুখানি দেখি। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ হেলমহোল্টজ এনার্জি। দেখো, আমি শুরুটা করছি এইরকম ভাবে, বাই ডেফিনেশন A = U - TS, dA = du - TdS - SDT। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে এটা d কাট q প্লাস d কাট w মাইনাস TdS মাইনাস SDT। এটা এলো হচ্ছে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা। আচ্ছা, এবারে দেখো, যদি রিভার্সেবল প্রসেস হয় তাহলে এইটাকে লিখলাম আমি d কাট q রিভার্সেবল প্লাস d কাট w রিভার্সেবল মাইনাস TdS মাইনাস SDT। এটা কখন না ফর রিভার্সেবল প্রসেস। যদি রিভার্সেবল প্রসেস না হতো তাহলে লেস ইকুয়াল টু লিখতে হতো, যেটা আমি আগে লিখেছিলাম। কিন্তু রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে d কাট qটা d কাট না, আমি রিভার্সেবল প্রসেস হলে এই লাইন পর্যন্ত ঠিক হলো। d কাট, দেখো, রিভার্সেবল প্রসেস হোক ইরিভার্সেবল প্রসেস হোক, যেগুলো স্টেট প্রপার্টি তার তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে যে পাথ প্রপার্টিগুলো। তাহলে পাথ প্রপার্টিগুলো d কাট q রিভার্সেবল বললাম, d কাট w রিভার্সেবল বললাম। আচ্ছা, এবারে এইটাকে তুমি লিখতে পারতো TdS প্লাস d কাট w রিভার্সেবল যেমন আছে থাক, মাইনাস TdS মাইনাস SDT। এইটা হলো, যেটা দেখো TdS তোমার কেটে গেল, কেটে গিয়ে এটা পড়ে রইল d কাট w রিভার্সেবল মাইনাস SDT। এরকম একটা জায়গা তোমার পড়ে রইল, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, যদি তুমি পুরো ব্যাপারটাকে কনস্ট্যান্ট টেম্পারেচারে করো, at constant temperature d, এটাকে লিখতে পারছো কি d কাট w রিভার্সেবল এটা। আচ্ছা, এবারে যে কোনো একটা তোমার প্রসেস যদি তুমি কনসিডার করো, যেখানে মানে আমি দেখেছি যে কোনো একটা পার্টিকুলার প্রসেস মূলত স্পন্টেনিয়াস প্রসেসের জন্য হেলমহোল্টজ এনার্জি কমতে থাকে, মানে ডি এটা ইউজুয়ালি নেগেটিভ হয়। তুমি যদি এটাকে ম্যাগনিটিউড দিয়ে লেখো মাইনাস অফ ডি এ, মানে যে কোনো একটা প্রসেসের ক্ষেত্রে হেলমহোল্টজ এনার্জি যেহেতু ডিক্রিজ করে, ডি এটার মধ্যে একটা ইন্ট্রিনসিক নেগেটিভ সাইন আছে, সেখানে এটাকে আমি একটা মাইনাস ডি এ ম্যাগনিটিউড লিখলাম, সেটাকে লিখছি হচ্ছে মাইনাস ডি কাট ডব্লিউ রিভার্সেবল, এরকম ভাবে আমি লিখছি সেটাকে। আচ্ছা, বা এটা না লিখলেও চলবে।
মুছছে না কেন? মুছছে নাকি, যেটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা যেমন আছে সেটাই লেখা থাকে। কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। পেন ট্যাবটা হয়তো সেটা গন্ডগোল করছে। যাকে কিছু একটা গন্ডগোল হচ্ছে, বাদ দাও। আচ্ছা দেখো, তাহলে আমি যেহেতু হেলমুথ ফেনার্জির কোনো একটা পার্টিকুলার পথকে নর্মালি ডিক্রিজ করে, সেইখানে মাইনাসটাকে লিখে দিলাম। ডিকার ডব্লিউ রিভার্সেবল হলো, তার মানে কি হলো দেখো, যেটা দাঁড়াচ্ছে যে ডিক্রিজ ইন, আচ্ছা বাঁ দিকটা যদি নেগেটিভ হয় তাহলে ডান দিকটাও নেগেটিভ। আচ্ছা, এবারে ওয়ার্ক নেগেটিভ মানে কি? ওয়ার্ক নেগেটিভ মানে যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওয়ার্ক নেগেটিভ মানে যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে এক্সপানশন টাইপের ওয়ার্ক। আচ্ছা, এবারে সেই ওয়ার্কটা যদি রিভার্সেবল হয় তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বা এক্সপানশন টাইপের ওয়ার্ক রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কি হয়? ম্যাক্সিমাম হয়। তার মানে কি হচ্ছে দেখো, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে আমি যদি টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট লিখে দিই, এখানে টেম্পারেচারকে যদি কনস্ট্যান্ট লিখে দিই, তাহলে কি হচ্ছে না, ডিক্রিজ ইন হেলমোজ ফ্রি এনার্জি অ্যাট constant temperature, decrease in Helmholtz energy at constant temperature is a measure of maximum work done by the system. তা দেখো, আমি কনস্ট্যান্ট টেম্পারেচারে ডিক্রিজ ইন হেলমুথ এনার্জি, কারণ যে কোনো একটা প্রসেস যখন ঘটে তখন হেলমুথ এনার্জিটা ডিক্রিজ ঘটে, তাহলে ডিক্রিজ ইন হেলমুথ এনার্জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটা কি হচ্ছে, ইজ এ মেজার অফ, দেখো যেহেতু হেলমুথ এনার্জিটা নেগেটিভ হচ্ছে তার ওয়ার্কটাও নেগেটিভ। ওয়ার্কটা নেগেটিভ মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো, আর রিভার্সেবল প্রসেসে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে ম্যাক্সিমাম হয়। সেখানে লিখেছি যে ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এইটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য হেলমুথ ফ্রি এনার্জি, যে ডিক্রিজ ইন হেলমুথ ফ্রি এনার্জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এটা তাহলে বুঝতে পারলে যে হেলমোজ এনার্জি অ্যাকচুয়ালি একটা এনার্জি রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা ঠিক কোন এনার্জিটা না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সেই এনার্জিটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, বোঝা গেল? হলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে বাই ডেফিনেশন এ যেহেতু ইউ মাইনাস টিএস, ডি এটা কত বললাম, ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আচ্ছা, ডিইউ এর জায়গায় আমরা লিখেছিলাম ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে টিডিএস মাইনাস পিডিভি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এটা কোথা থেকে পেলাম না, ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি লিখলাম, টিডিএস টিডিএস কেটে গেল, তা ডি এটা কত হলো, মাইনাস পিডিভি মাইনাস এসডিটি। এটা তুমি দেখতে পেলে, মানে ক্লিয়ারলি এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে হেলমোল্টজ এনার্জি যে ফাংশন অফ ভি অ্যান্ড টি, মানে ক্লিয়ারলি এটা অ্যাজ এ ফাংশন অফ ভলিউম এবং টেম্পারেচার হচ্ছে। আর এবং এইখান থেকে দেখো যেটা হচ্ছে যে পিটাকে তুমি লিখতে পারছো এখান থেকে মাইনাস ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, অ্যান্ড এসটাকে লিখতে পারছো মাইনাস ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা
তাহলে পিটা হচ্ছে মাইনাস ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এসটা হচ্ছে মাইনাস ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এই দুটো ইকুয়েশন একটুখানি বলে রাখি। আর এবারে দেখো কোনো একটা পিওর সাবস্টেন্স যদি তুমি কনসিডার করে পিওর সাবস্টেন্স প্রেশার তো অলওয়েজ পজিটিভ হবে, প্রেশার তো কখনো নেগেটিভ হতে পারে না। প্রেশার কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, তাহলে ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা কি হবে? অলওয়েজ নেগেটিভ হবে। মানে প্রেশার কখনো পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে প্রেশার অলওয়েজ পজিটিভ, প্রেশার কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে প্রেশার যদি মাইনাস ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা কি হচ্ছে? এটা তোমার নেগেটিভ হলো। তার মানে কি হচ্ছে যে ফর এ পিওর সাবস্টেন্স হেলমহোল্টজ এনার্জি decreases with increase in volume at constant temperature। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, যে যদি একটা পিওর সাবস্টেন্স তুমি কনসিডার করো ফর পিওর সাবস্টেন্স, হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। সেটা এই এক্সপ্রেশন থেকে পরিষ্কার। আবার ডান দিক থেকে যদি তুমি দেখো একই রকম করে ফর এ পিওর সাবস্টেন্স এনট্রপিটা অলওয়েজ পজিটিভ, সেখান থেকে তাহলে ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটা তাহলে লেস দ্যান জিরো হবে, কারণ এসটা যে মাইনাস ডেল এ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি আছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো না, পরে পিওর সাবস্টেন্স হেলমহোল্টজ ফ্রি এনার্জি decreases with increase in temperature at constant volume এরকম একটা ইম্পর্টেন্ট অবজারভেশন তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম বাড়লে হেলমহোল্টজ ফ্রি এনার্জি কমে, কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার বাড়ালে হেলমহোল্টজ ফ্রি এনার্জি কমে। সেটা হচ্ছে কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে। তো এই দুটো অবজারভেশন তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, যে পি যেহেতু মাইনাস ডেল এ বাই ডেল বি আর কনস্ট্যান্ট টি আছে, তাহলে এর যদি এক্সপ্রেশন দেওয়া থাকে না, সেখান থেকে তুমি গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বের করতে পারবে। ধরো আমি এরকম বললাম, ধরো একটা বলে দেওয়া আছে গিভেন এর একটা এক্সপ্রেশন বলে দেওয়া আছে। ধরো এর এক্সপ্রেশনটা হচ্ছে এরকম একটা বললাম, মাইনাস এ বাই ভি মাইনাস আর টি এল এন ভি মাইনাস ভি। তার সাথে হয়তো কিছু কারেকশন টার্ম থাকতে পারে যেগুলো শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। আচ্ছা, এবারে ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা তুমি ক্যালকুলেট করলে এখান থেকে, যে তোমার প্রেশারটা যে মাইনাস ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, তাহলে ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টিটা তুমি এখান থেকে বের করো। ডেল এ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি যদি বের করো, তাহলে এখানে দেখো এটা ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এ বাই ভি স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস আর টি বাই ভি মাইনাস বি হয়ে গেল, আর এইটা কিন্তু টি এর শুধুমাত্র ফাংশন, সেটা বেসিক্যালি জিরো হবে এটা। তাহলে এবারে দেখো, তাহলে এইটাই তো তোমার মাইনাস প্রেশার, তাহলে মাইনাস পি ইকুয়াল টু হয়ে গেল এ বাই ভি স্কোয়ার মাইনাস আর টি বাই ভি মাইনাস বি। তাহলে এখানে পিটা তাহলে কত হয়ে গেল, আর টি বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার। অথবা তুমি এটাকে লিখতে পারো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি ইকুয়াল টু আর টি। দেখো এই ইকুয়েশন অফ স্টেটটা তুমি পেয়ে গেলে। তার মানে হেলমহোল্টজ ফ্রি এনার্জি থেকে তুমি ইকুয়েশন অফ স্টেট বের করতে পারবে। মানে যদি তোমাকে মানে মানে এক্সপ্রেশন অফ হেলমহোল্টজ ফ্রি এনার্জি তোমাকে বলে দেওয়া আছে, হেলমহোল্টজ ফ্রি এনার্জি তার এক্সপ্রেশনটা বলে দেওয়া আছে, সেইখান থেকে তুমি চাইলে
ইকুয়েশন অফ স্টেট তৈরি করে ফেলতে পারবে। হ্যাঁ, তাহলে হেলমোথ-ফেনাজি থেকে তুমি যদি ইকুয়েশন অফ স্টেট বের করতে পারো, তোমাকে এইরকম ভাবে এগোতে হবে। হেলমোথ-ফেনাজির এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেখান থেকে ডেল এ বাই ডেল বি এর কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করবে, যেটা মাইনাস পি এর সঙ্গে সমান, যেহেতু সমান করবে করে তুমি প্রেশারটাকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে রিলেশনটা ডিএ ইকুয়াল টু মাইনাস পি ডিভি মাইনাস এস ডিটি, এইটা আর একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক। গিবসের 4 ফান্ডামেন্টাল ইকুয়েশনস অফ থার্মোডাইনামিক্স আছে, ডিএ ইকুয়াল টু মাইনাস পিডিভি মাইনাস পিডিভি মাইনাস এসডিটি, সেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ইকুয়েশন। সেই ইকুয়েশন থেকে ম্যাক্সওয়েল রিলেশন বা ইত্যাদিগুলো বের করতে পারা যাবে। সেটা আমি পরে বলছি। তাহলে দেখো, তাহলে আমি এখানে তোমার হেলমুথ-ফিয়েনার্জি নিয়ে বেশ কিছু ডিসকাশনস করলাম। প্রথম কথা হচ্ছে হেলমুথ-ফিয়েনার্জি, সেইটা দিয়ে তুমি স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম বুঝবে, এবং সেই স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া ইন টার্মস অফ হেলমুথ-ফিয়েনার্জি তার সুবিধে অসুবিধে কি বুঝলে, এই অসুবিধাটা কিভাবে শর্ট আউট করবে সেটা আমরা এবারে করব। আর এবারে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ হেলমুথ-ফিয়েনার্জি, সেখানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডিক্রিজ ইন হেলমুথ-ফিয়েনার্জি আর কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আচ্ছা, এখানে তুমি বুঝতে পারো পিওর সাবস্টেন্সের জন্য হেলমুথ-ফিয়েনার্জি ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আর করে একটা পিওর সাবস্টেন্সের জন্য হেলমুথ-ফিয়েনার্জিটা ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার আর কনস্ট্যান্ট ভলিউম। এই যেটা তুমি দেখেছো। আর করে একটা হেলমুথ-ফিয়েনার্জি এক্সপ্রেশন যদি দেওয়া থাকে, সেখান থেকে তুমি ইকুয়েশন অফ স্টেটটাকে বের করতে পারবে। এটা আচ্ছা, তাহলে নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাশন অন গিবস-ফিয়েনার্জি। গিবস-ফিয়েনার্জি ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, এবারে সেই গিবস-ফিয়েনার্জি নিয়ে কিছু ডিসকাশন আমাদের করতে হবে। ডিসকাশন অন গিবস-ফিয়েনার্জি। দেখো, যতটুকু বলেছি এই পর্যন্ত পরিষ্কার হচ্ছে তো এখনো? মানে যেগুলো বলছি Yes, কোনো sir. অসুবিধা হচ্ছে না তো? না স্যার। Yes, sir. হুম, আচ্ছা। তো চলো তাহলে দেখো, তাহলে বাই ডেফিনেশন এখানে জিটা হচ্ছে এইচ মাইনাস টিএস, তো এটা যেটা হচ্ছে এইচ মাইনাস টিএস। আচ্ছা, এইচ এর জায়গায় তুমি লেখো ইউ প্লাস পিভি মাইনাস টিএস, এটা হচ্ছে বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন এইচটা হচ্ছে তোমার ইউ প্লাস পিভি হয়, এটা লিখলাম। তাহলে এখান থেকে ডিজিটা কত হবে? ডিইউ প্লাস পিডিপি প্লাস ডিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, এটা। আচ্ছা, ডিউ এর জায়গায় তুমি লিখলে ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ প্লাস পিডিপি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। কোথা থেকে পেলে না? ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এবারে এইটাকে তুমি লিখতে পারো লেস ইকুয়াল টু টিডিএস, ওয়ার্কটা শুধুমাত্র পিভি টাইপের ওয়ার্ক হলে মাইনাস পিডিপি হলো, এখানে প্লাস পিডিপি থাক, প্লাস ভিডিপি থাক, মাইনাস টিডিএস থাক, মাইনাস এসডিটি থাক। এটা কোথা থেকে পেলে না? ফ্রম ক্লসিয়াস ইনইকুয়ালিটি। ফ্রম ক্লসিয়াস ইকুয়ালিটি। আচ্ছা, এবারে দেখো পিডিবি পিডিবি কেটে গেল, টিডিএস টিডিএস কেটে গেল, তারপরে রইল কত? লেস ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। আচ্ছা, এবারে যদি এটা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার করো, তাহলে কি দাঁড়াচ্ছে? ডিজি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার লেস ইকুয়াল টু তোমার 0 হলো, এটা। আচ্ছা, এখানে দেখো এই প্রথম থেকেই এখানে এই লেস দ্যান সাইনটা কার জন্য? লেস দ্যান সাইন ইজ ফর, এখানে ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকেই আসে। লেস দ্যান সাইন ইজ ফর স্পন্টিনিয়াস প্রসেস, আর ইকুয়াল টু সাইন ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে কোন একটা পার্টিকুলার প্রসেস যদি এখন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ঘটে,
তাহলে Gibbs free energy of the system always decrease করবে in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. তাহলে if a process takes place at constant temperature and pressure, if a process takes place at constant temperature and pressure, Gibbs free energy for the system always decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. So if a process takes place at constant temperature and pressure, Gibbs free energy for the system always decreases in a spontaneous process and it attains its minimum value when equilibrium is established. ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে Gibbs free energy টার্মস এর স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া ইফ এ প্রসেস টেক্স প্লেস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। যেটা আমি হেলমহোল্টজ free energy যে গন্ডগোলটা ছিল, কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম ছিল, আমি চাই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারের ক্ষেত্রে করতে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার হলো। তাহলে Gibbs free energy ফর দ্য সিস্টেম শুধুমাত্র সিস্টেমের জন্য ক্যালকুলেট করে চলছে, অলওয়েজ ডিক্রিজ করবে ইন স্পন্টেনিয়াস প্রসেস এন্ড অ্যাটেন্স ইটস মিনিমাম ভ্যালু হোয়েন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড। তো দেখো যেমন এইখানে হেলমহোল্টজ free energy দিয়ে তুমি স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়ামটাকে বুঝলে এখানে সেটা তুমি বুঝে নিতে পারলে, এবং এটাই হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। কারণ মোস্ট অফ দ্য মানে কেমিস্টদের পক্ষে পার্টিকুলারলি যে প্রথম কথা হচ্ছে সারাউন্ডিং এর ইনফরমেশন লাগছে না, শুধুমাত্র সিস্টেমটা নিলেই আমার চলছে। আর সেকেন্ডলি এটা হচ্ছে যে আমরা যে কেমিক্যাল রিয়াকশনগুলো করি সেটা মূলত সলিড বা লিকুইড ফেজ রিয়াকশন, যেটা ওপেন এয়ারে ঘটে, ওপেন কন্টেনারে ঘটে, যেখানে এক্সটার্নাল প্রেসারটা ফিক্সড। ঠিক আছে, তাহলে এই Gibbs free energy ক্রাইটেরিয়াটা সেই জন্যে মানে মোস্ট কনভেনিয়েন্ট ক্রাইটেরিয়া আর কি। মানে অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাডভান্টেজটা হচ্ছে যে মানে তোমার মানে উই নিড দ্য চেঞ্জ ইন Gibbs free energy ফর দ্য সিস্টেম অনলি, চেঞ্জ ইন Gibbs free energy for the system only এইটা। আর যেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন take place in open container having pressure is constant, hence at constant temperature and pressure condition is a natural choice। বা ন্যাচারাল চয়েস একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার হওয়া উচিত, কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম নয়। আচ্ছা, এবার আমি ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখতে চাইছি। অফ ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ Gibbs free energy যেটা আমি দেখতে চাইছি। দেখো তুমি যখন ফিজিক্যাল সিগনিফিকেন্সটা দেখছো তাহলে বাই ডেফিনেশন তুমি শুরু করে দাও। বাই ডেফিনেশন ভালো করে খেয়াল করো, জিটা হচ্ছে তোমার এইচ মাইনাস টিএস হলো, এইচটা হচ্ছে আমি একদম শুরু থেকেই বলছি ইউ প্লাস
পিভি মাইনাস টিএস, তাহলে ডিজিটা হয়ে গেল, এটা হচ্ছে আবার বাই ডেফিনেশন এনথালপিটা যেহেতু ইন্টারনাল এনার্জি প্লাস পিভি, সেটা আমি কাজে লাগিয়েছি। ডিজিটা হয়ে যাচ্ছে ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, সরি এটা টিএস ছিল, সরি তাহলে ডিইউ প্লাস পিডিপি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আচ্ছা এইটা লিখলাম ডিকাট কিউ প্লাস ডিকাট ডব্লিউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এটা এলো ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা এবারে দেখো রিভার্সেবল প্রসেসে এটা ডিকাট কিউ রিভার্সেবল লিখলে, এটা ডিকাট ডব্লিউ রিভার্সেবল লিখলে, এটা পিডিভি লিখলে, এটা ভিডিপি যেমন আছে মাইনাস টিডিএস আছে মাইনাস এসডিটি আছে। এটা হচ্ছে তোমার ফর রিভার্সেবল প্রসেস। আচ্ছা এবারে এই ডিকিউ রিভার্সেবলটাকে তুমি বাই ডেফিনেশন টিডিএস লিখতে পারো রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে। মানে তোমরা জানো যে এনট্রপি ডেফিনেশন যে ডিকাট কিউ রিভার্সেবল বাই টি হচ্ছে ডিএস হয়, ডিকাট কিউ রিভার্সেবল টিডিএস হলো প্লাস ডিকাট ডব্লিউ রিভার্সেবল প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। দেখো টিডিএস কেটে গেল এটা। আর এবারে যদি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসার করো কি হবে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার কি হচ্ছে দেখো, ডিজি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার সেটা হয়ে যাচ্ছে ডিকাট ডব্লিউ রিভার্সেবল প্লাস পিডিভি। আচ্ছা এবারে মোস্ট অফ দ্য কেসে কিন্তু তোমার গিবস এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার কমে যায়, সেখানে বাঁ দিকটাকে আমি মাইনাস করে দিলাম, মাইনাস মড হিসেবে লিখলাম এইটা। ডান দিকটা থাকছে কত, ডিকাট ডব্লিউ রিভার্সেবল প্লাস পিডিভি। আচ্ছা এইটাকে কেমন করে লিখছি দেখো, ডিকাট ডব্লিউ রিভার্সেবল মাইনাস অফ মাইনাস পিডিভি, এটা লিখলাম। এটা হলো ডিকাট ডব্লিউ রিভার্সেবল মাইনাস ডিকাট ডব্লিউ, এটা পিভি টাইপের ওয়ার্ক, এইটা হয়ে গেল ডিকাট ডব্লিউ নন পিভি টাইপের ওয়ার্ক। মানে ব্যাপারটা কি হচ্ছে যে এই যে ডিক্রিজিং গিবস এনার্জি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্কটা হলো ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সেখান থেকে বাদ গেল কোন পার্টটা, পিভি টাইপের ওয়ার্কটা। এই যে মাইনাস পিডিভিটা কি রিপ্রেজেন্ট করে, পিভি টাইপ ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে, বাকি যেটা পড়ে রইল কি সেটা হচ্ছে নন মেকানিক্যাল বা নন পিভি ওয়ার্ক। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার decrease in Gibbs free energy is a measure of maximum non-PV or এখানে সবাই বলা হয় নন মেকানিক্যাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে যখন আমি হেলমুথ এনার্জি নিয়ে কথাবার্তা বলেছিলাম, ডিক্রিজিং হেলমুথ এনার্জি কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ছিল। এখন হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সেখান থেকে পিভি টাইপ ওয়ার্কটা বাদ যাচ্ছে, সেখানে এটাকে বলবো যে ম্যাক্সিমাম নন পিভি ওয়ার্ক বা নন মেকানিক্যাল ওয়ার্ক। তাহলে এইটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ Gibbs free energy. Decrease in Gibbs free energy at constant temperature pressure is a measure of maximum non-PV or non-mechanical work done by the system. এটা পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন হিসেবে পড়ে যে দেখাও যে এটা বা হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গিবস ফ্রি এনার্জি। তাহলে এখানে দেখো হেলমুথ ফ্রি এনার্জির ক্ষেত্রে যেমন আমি দেখালাম যে ডিক্রিজ ইন হেলমুথ ফ্রি এনার্জি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ এ মেজার অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখানে নন পিভি বা নন মেকানিক্যাল বলতে হচ্ছে না, এখানে নন পিভি বা নন মেকানিক্যালটা তোমাকে বলতে হচ্ছে। আচ্ছা চলো এগেন দেখো আবার দেখো বাই ডেফিনেশন জিটা হচ্ছে
এইচ মাইনাস টিএস, এই এইচটাকে তুমি ইউ প্লাস পিভি লিখলে, মাইনাস টিএস বললে, তাহলে ডিজিটা কত হলো, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিটি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আচ্ছা, ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স ডিউ এর জায়গায় তুমি বসিয়ে দাও টিডিএস মাইনাস পিডিভি প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এটা ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। তাহলে কি কি কাটছে দেখো, এখানে তোমার মাইনাস পিডিবি প্লাস পিডিবি কেটে যাচ্ছে, টিডিএস মাইনাস টিডিএস কেটে যাচ্ছে, তাহলে ডিজিটা কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে তোমার ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে এই যেটা পেলে এটা আরেকটা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, ডিজি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে এইখান থেকে দেখো ভিটা কি তুমি পেলে, ভিটা পেলে ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড এসটা পেলে মাইনাস ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে এখান থেকে দেখো যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখো তাহলে ডিজি সমান ভিডিপি, তাহলে ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা হচ্ছে ভি হয়ে গেল এটা। তাহলে এবারে দেখো ফর এ পিওর সাবস্টেন্স ভিটা তো গ্রেটার দ্যান জিরো, তো সেখান থেকে তুমি কি পাচ্ছ, ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা সেটা গ্রেটার দ্যান জিরো। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি, যে ফর এ পিওর সাবস্টেন্স gives free energy always increases with increase in pressure at constant temperature. constant temperature এ পিওর সাবস্টেন্সের gives free জলে ইনক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন প্রেসার। আর এখান থেকে তুমি কি পাচ্ছ না, ফর এ পিওর সাবস্টেন্স এন্ট্রপিটা অলওয়েজ পজিটিভ যেহেতু হয়, তাহলে ডেল জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা এবার নেগেটিভ হয়ে গেল। তাই এটা কি ইমপ্লাই করলো, যে ফর এ পিওর সাবস্টেন্স gives free energy decreases with increase in temperature at constant pressure. এগুলো পরীক্ষাতে দেয় 2 নম্বরের প্রশ্ন হিসেবে। এটা তোমাকে প্রমাণ করতে পারে, যে দেখা হচ্ছে কোনো একটা পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে gives free energy always increase করবে উইথ ইনক্রিজ ইন প্রেসার at constant temperature, বা বলবে দেখা হচ্ছে ফর এ পিওর সাবস্টেন্স gives free energy always ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার at constant pressure। এগুলো তোমার পরীক্ষাতে দেয়। আচ্ছা, এবারে যেহেতু ভিটা দেখো ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হয়ে গেছে, এইটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে তোমার ওই বের করার জন্য। মানে ধরো একটা এক্সপ্রেশন অফ জি তোমার বলে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ইকুয়েশন অফ স্টেট বের করতে দিল, ইকুয়েশন স্টেট তোমাকে বের করতে দিল। এটা তুমি কেমন করে বের করবে, মানে যেমন করে ওটা বললাম ঠিক একই রকমের ব্যাপার। ধরো আমি এরকম বলে দিলাম যে গিভেন, তোরা না বলে দেওয়া আছে যে গিভস ফ্রি এনার্জিটা বা মোলার গিভস ফ্রি এনার্জি যাই বলো, তাহলে তোমার বলে দেওয়া আছে আরটি এলএন পি, এটুকু বলে দেয় গিভস ফ্রি এনার্জিটা বলে দেওয়া আছে আরটি এলএন পি। তাহলে তুমি যদি এখান থেকে ডেল জি বার বাই, আমি এটা মোলার গিভস ফ্রি এনার্জি বলেছি, হ্যাঁ, ডেল জি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটা এখানে ক্যালকুলেট করো, তাহলে কি হবে, আরটি বাই পি হয়ে গেল এটা। এবার ডেল জি বার বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি হবে, যেহেতু ভিটা যেহেতু ডেল জি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তাই এটা এক মোলের জন্য, বার মানে হচ্ছে পার মোল, তাই এটা হয়ে গেল কত, ভি বার ইকুয়াল টু হয়ে গেল কত, আরটি বাই পি, বা এখান থেকে দেখো পি ভি বার ইকুয়াল টু আরটি হয়ে গেল।
দেখো তুমি ইকুয়েশন অফ স্টেটটা পেয়ে গেলে, এইটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেটটা তোমার হয়ে গেল। ঠিক একই রকম করে তোমার যদি জি এর অন্য কোনো মানে জি এর যদি অন্য কোনো এক্সপ্রেশন দেওয়া থাকতো, তুমি সেইখান থেকে তুমি ইকুয়েশন অফ স্টেটটাকে বের করে ফেলতে পারত। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা যে পার্টটা আজকে কভার করব ভেবেছিলাম সেইটা আমরা বেসিক্যালি বলে ফেললাম। যে আমাদের আজকে আমি প্রথম যে পার্টটা আছে, প্রথম পার্টটা 3টে ভাগে ভাগ করে আমায় বলতে হবে। তাহলে প্রথমে আজকে যেটা করলাম লিজেন্ড্রি ট্রান্সফরমেশন, সেখান থেকে অক্সিলারি সেট ফাংশন, গিবস ফেনেজ এবং হেলফেজ ফেনেজ এবং তাদের যে বিভিন্ন ফিজিক্যাল সিগনিফিক্যান্স এবং তাদের তোমার টেম্পারেচার, প্রেসার ভেরিয়েশন ইত্যাদিগুলো, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ক্রাইটেরিয়া ফর স্পন্টিনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, এটা তুমি পেলে। মানে হেলমুথ এনার্জি টার্মসে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম তুমি পেয়েছো, আর গিবস এনার্জি টার্মসে তুমি স্পন্টিনিটি ইকুইলিব্রিয়াম এটা তুমি পেয়েছো। তাহলে তোমাকে যদি আমি একটা কাজ দিই, একটা প্রবলেম হিসেবে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি এইটা করো যে কম্পেয়ার দ্য spontaneity and equilibrium criteria in terms of U, H, S, A and G. So compare the spontaneity and equilibrium criteria in terms of U, H, S, A and G. তো এটা তোমাকে আমি বাড়িতে কাজ হিসেবে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অল্প অল্প করেই পড়া যাক। হ্যাঁ, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে যেটা আমি করব, নেক্সট ক্লাসে আমি 3টে জিনিস করব। এক হচ্ছে যে কিছু এক্সাম্পল দেওয়া, তাহলে মানে মানে তো ওই যে মানে কন্ডিশন অফ স্পন্টেনিটি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, সেইখান থেকে কাপেল রিয়াকশনের যে গল্পটা, সেইটা প্রথমে একটুখানি বলবো। তারপরে চলে আসবো ম্যাক্সওয়েল রিলেশনস, যে 4 ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে ম্যাক্সওয়েল রিলেশনস যেগুলো, সেগুলোকে আমরা করব। আচ্ছা, তারপরে ন্যাচারালি যেটা চলে আসে তোমার কতগুলো জিনিস, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটস, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেটস, এই ব্যাপারগুলো আছে। তারপরে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ জি, ডেল্টা জি অ্যান্ড ডেল্টা এ, সেখান থেকে তোমার গিভস হেলমোথ ইকুয়েশন। তো পরের দিন আমি এই টপিকগুলো কভার করব। এটা তারপরের ক্লাসে হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আর নাটসিস থিওরেম নিয়ে কথাবার্তা বলবো। তাহলে প্রথম যে পার্টটা দেখলাম, প্রথম পার্টটাকে 3টে ভাগে ভাগ করে বললেই ভালো। তাহলে আমাদের যে সময় আছে 1.5-2 ঘন্টা করে ক্লাস দিলে পরের দিনে এই জিনিসগুলো হয়ে যাবে, তারপরের দিন ওটা হয়ে যাবে। তারপরে আমাদের ওই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, কেমিক্যাল পটেনশিয়াল, এইসব ব্যাপারগুলো পরপর আসবে। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো যতটা সম্ভব মানে মানে একটু বেশি ক্লাস নিয়ে নভেম্বর মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করে দিতে। চিন্তা কিছু নেই, হয়ে যাবে তোমাদের। এখানে আমি শেষ করে দিচ্ছি। এন্ড অফ লেকচার, এটাকে লেকচার 1ই নাম দিচ্ছি। বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো। সব যা বলেছি সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। স্যার বলছি কালকে ক্লাস। কালকেটা আমি একটু বলে দেবো। হ্যাঁ, কালকে ওই কালকে কলেজটা কি ছুটি তো বলছে অনেকে, ছুটি থাকলে ক্লাসটা নেব। আর যদি ছুটি না থাকে কালকে তাহলে রাস্তায় থাকবো আর কি, তখন আমি ওই কালকে সকালে হয়তো পারবো না, সন্ধ্যার দিকে ক্লাসটা নিয়ে নেবো তাহলে কালকে। ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু আগে থেকে জানিয়ে দিন। হুম 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 হুম, নিশ্চয়ই নিশ্চয়ই।